সার্জিস আলম এবং তাদের কয়েকজন নেতৃবৃন্দ তাদের উপর হামলার অভিযোগ এটি গণমাধ্যমে দেখেছি। আর সার্জিস আলমের হাতে দেখলাম যে এখানে কিছুটা ব্লিডিং হচ্ছে। তো দেখেন ঠিক আজকেই ওই সমাবেশ থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি নুরুল হক নূরকে যেখানে পাবে সেখানেই জুতা পেটা করার জন্য সে নির্দেশ দিয়েছে। লাইভে হ্যাঁ আপনি শুনেছেন? এক্স্যাক্টলি, আমি আপনাকে প্রমাণও দেখাতে পারবো। এবং তিনি প্রতিনিয়ত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে গালিগালাজ করছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী, তার কন্যা, তাদের কি অপরাধ? তারা কি রাজনীতি করেন? তাদেরকে কটাক্ষ করছেন, কি বিশ্রী ভাষায় কথা বলছেন, এগুলো আসলে মিডিয়ার সামনে বলা যায় না। তো এরপরে আসলে বিএনপির নেতাকর্মীদের আপনি কিভাবে তাদেরকে শান্ত করবেন? তারপরেও বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কোনো হামলার ঘটনা ঘটে নাই। সার্জিস আলমের উপরেও কোনো হামলার ঘটনা ঘটেছে, সেটি আমি কোনো ভিডিও ফুটেজে দেখি নাই। আমি দেখেছি তার হাতে ব্লিডিং হচ্ছে, এখানে আঁচড় লাগলে যেমন হয় সেরকম। এখন এটা আসলে মানে গাড়ির গ্লাস ভেঙেছে, সেই গ্লাস লেগে এরকম হয়েছে না অন্য কোনো ঘটনা, আই ডোন্ট নো। তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি এখানে যেহেতু আদিবাড়ি বাস একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, সে পরবর্তীতে এনসিপির সম্ভাবনা দেখে সেখানে যুক্ত হয়েছে, এই স্বাধীনতা তার আছে। যেমনিভাবে আমি বিএনপিতে জয়েন করেছি, তাই না? এই স্বাধীনতা আমারও আছে। এখন প্রশ্ন হলো যে রাজনীতি করা, সমালোচনা করা আর গালিগালাজ করা, রাজনৈতিক ভারসাম্য নষ্ট করা, এটা কি এক? এই স্বাধীনতা কি নাসিরউদ্দিন পাটোয়ারির আছে যে প্রতিদিন বাসা থেকে নেশা করবে আর জনসভায় গিয়ে বাসা থেকে নেশা করবে লাইনটা, আর জনসভায় গিয়ে বাংলাদেশের সরকারের প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সকল মন্ত্রীর নাম নিয়ে গালিগালাজ? দেখেন, বিএনপির সংগ্রামী মহাসচিব, আওয়ামী লীগের নেতৃবৃন্দও অনেক সময় তার সমালোচনা করতে গেলে ভাবে। আমার মনে হয় যে জামাতের নেতৃবৃন্দ অনেকটা ভাবে, কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বশেষ বিএনপির সংগ্রামী মহাসচিব, মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে ভাষায় কথা বলেছে, এরপরে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি ঠাকুরগাঁও, যেখান থেকে তিনি নির্বাচন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওই এলাকায় গেলে তিনি কি আসলে খুব মানে যেভাবে যাবেন সেভাবে ফিরতে পারবেন? যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছে, তাদের জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে, তাকে যদি আপনি বলেন আরে আপনি তো মন্ত্রী হওয়ারই যোগ্য না, আপনাকে কিসের রাষ্ট্রপতি, এই ভাষায় কথা বলার পরে এগুলোকে আপনি আদর করবে? জি, হ্যাঁ, না না, আমি একটু বলি রাশাদ, মানে এগুলো নেশার কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো উনি গাঁজা খায় এবং ক্যাম্পাসে থাকাকালীন সময়ে সে বাম রাজনীতি করত। সে মানে মূলত করতে শিবির, কিন্তু গাঁজা খেয়ে নেশা করে তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে যে সে বাম রাজনীতি করে। মানে এমন একটা অবস্থা, মানে শিবির থেকে বাম হইলে যা হয় আদর্শচ্যুত হয়। আমি যারা প্রকৃতপক্ষে বাম প্রগতিশীল রাজনীতি করে আমি তাদের কথা বলছি না, তাদের নিয়ে আমার কোনো সমালোচনা নাই। আমি তাদেরকে বলবো যে আপনারা আমার এই বক্তব্যে ভুল বুঝেন না। মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি মানে পরীক্ষিত বাম হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই। আমি জাস্ট ফোনে আমাদের সুস্পষ্ট ভিডিও আসছে, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে এই যে তার চোখে আঘাত আছে, এবং ভিডিও দেখে আমরা স্পষ্ট সেখানে ছাত্রলীগের পোস্টের, শুধু পোস্টের না, ছাত্র দলের টি শার্ট পরা, পিছনে লেখা জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ, লাল টি শার্ট পরে হুসামা বিন জিহাদ সহ সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, আল সাইমন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল, আসিফুল ইসলাম ইমন সহ সাংগঠনিক অভিযুক্ত, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটলো সেটার এরা এই কয়জন সরাসরি যুক্ত আছে, হামলায় সরাসরি যুক্ত আছে। এবং শুধু যুক্ত না, এখানের প্রোগ্রাম শেষে যখন ব্যাক করতেছিল সে গাড়িতে আপনার হচ্ছে হামলা করছে। আমাদের যে গাড়ি বহর ছিল, গাড়ির ড্রাইভারকে নামিয়ে, একজন ড্রাইভার সে তো রেন্টে কার, সে তো আর দলীয় লোক হয় না, এটা স্বাভাবিকভাবেই ধরেন আমরা দেখেছি। মানে এটা বললেও ধরেন আমরা কখনোই এইরকম আওয়ামী লীগের সাথে তুলনা করছি না। আওয়ামী লীগের সময় সাধারণত এরকম একটা ঘটনা ঘটছিল রাজু ভাস্কর্যে, তখন ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল,
আপনার হচ্ছে যে মাইক যে ভাড়া করে নিয়ে আসছিল, বা আমরা যাদের মাইক ভাড়া করছিলাম সেই ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল জি। রাজু ভাস্কর্যের ছাত্রলীগ। আর আজকে এখানে আপনার হচ্ছে যে যে রেন্টে কারে যে ড্রাইভার ছিল তাকে নামিয়ে খুব নৃশংসভাবে হচ্ছে তাকে মারছে। এবং ভাই হয়তো টকশোতে ব্যস্ত ছিলেন, অথবা ক্ষমতায় থাকলে সাধারণত টার্গেটেড করে আপনার আমাদের একটা ছেলের স্কুলের ছেলে তার একেবারে আপনার হচ্ছে এটার কি বলে মানে চোখে একেবারে রডের আঘাত, মানে তার চোখ নিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করি তার চোখ যেন আল্লাহ ঠিক করেন। কিন্তু এখানে খুব আপত্তিকর যে বিষয়টা হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দিচ্ছে সেই জন্য হামলা করতে হবে, এটা তো হচ্ছে এক ধরনের আপনার হচ্ছে এটা কি বলে, কিন্তু এরকম কি কোনো কিছু বলেছে যে আপনার না এরকম বলেছে কিনা এটা তো রাশেদ ভাই প্রমাণ করার দায়িত্ব। সেটাই, সে অভিযোগ করছে, যদি বলে থাকে সেটা সে বলবে, এখানে তো তার বলেন আর বললেও সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে মানে বক্তব্য দিয়েছে সেটা আপনার ভালো লাগে না, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা আপনি নিতে পারবেন না, কিন্তু আপনি সেই জায়গাতে না, আমি কি শেষ করি তারপর ঠিক আছে, সেই জায়গাটার থেকে আপনার সুস্পষ্ট আকারে এই ধরনের বক্তব্য মানে হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী আজকেও শিশুদের সাথে তিনি একসাথে একটা সুন্দর হাসি মুখের আচরণ করতেছেন, এটা তার ইমেজ বিল্ড আপ হচ্ছে। তিনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকেন, সাধারণ নাগরিক হওয়ার, হেঁটে অফিস করেন, নানা ধরনের ইমেজ বিল্ড আপ তৈরি করছেন। কিন্তু একই সাথে বাংলাদেশের রাজনীতির যে তৃণমূলে যে ক্ষমতা প্রদর্শনের যে প্যাটার্ন, সন্ত্রাসবাদের যে প্যাটার্ন, যেটা আমরা আগে বলতাম যে বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার এপিট ওপিট, জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আশঙ্কা করছিলাম যে আগে হয়তো বিএনপি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের মোকাবেলা করার লাগছে, তারা বাধ্য হয়ে ধরলাম সন্ত্রাস করছে। কিন্তু এখন তো তাকে কাউকে এরকম মানে হচ্ছে আপনার মানে বিএনপির কারো উপর হামলা হয়েছে কিংবা সেটার ইয়া করছে। আপনি নারায়ণগঞ্জে এনসিপির উপরে হামলা হয়েছিল, ঝিনাইদহে হামলা হয়েছে, ঝিনাইদহে যারে মারছে তাকেই আবার হচ্ছে পুলিশ আটক করে থানায় হচ্ছে একদিন দুই দিন পরে তাকে হচ্ছে জামিন হয়েছে। আজকে হবিগঞ্জে আপনার হচ্ছে পুরো গাড়ি বহরে হামলা করে, এমনকি যে হামলার পরে যারা আহত হয়েছে তাদেরকে যখন আপনার হচ্ছে এটার কি বলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে গতিরোধ করে সেখানেও দ্বিতীয় দফায় হামলা হয়েছে। তাহলে এই যে হামলার প্যাটার্ন পুলিশের সামনে থেকে, তার মানে তাদের ওইখানের স্থানীয় যে এমপি থাকে কিংবা তাদের এক ধরনের নির্দেশ থাকে যে পুলিশ কিছু বলবে না। কারণ আপনি পুলিশের সামনে হামলা করছেন, পুলিশ দেখছে, নিবৃত করার চেষ্টা করেও পুলিশ হয়তো ভয় পাইতেছে, অথবা পুলিশের এক ধরনের মৌন সম্মতির মতন এক ধরনের কোলাবোরেশন। দুই নম্বরের যে বিষয়টা আমি বলতে চাই, রাশেদ ভাই এখানে এখন খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন প্রধানমন্ত্রীর সাথে, রাজনৈতিক সচিব, রাজনৈতিক পরামর্শ তিনি দিয়ে থাকবেন। কিন্তু তিনি যদি সরাসরি এরকম এক ধরনের পুরো একটা রাজনৈতিক প্যাটার্নে এভাবে তিনি সমালোচনা করেন যে একজন নাম ধরে যে তিনি অমক কিছু করেন, এখন আমি তো ভাই আমি রাজনৈতিক শিষ্টাচার জায়গায় তার কথা বলতে পারবো না, এটা বলা যায় না। এখন বললে এগুলা প্রমাণ, আপনি সে কিভাবে প্রমাণ করে, এগুলো প্রমাণ না তো, কারণ এগুলা দলীয় বাহিনী পালা থাকে, তারা এটার পক্ষে সাপাই গায়, শুনতে নেতাকর্মীরা উত্তেজিত হয়। কিন্তু আবার আরেকটা জিনিস তিনি খুব ভয়ঙ্কর জিনিস করছেন, যে বাংলাদেশে যখন রাজনৈতিক প্রতিপক্ষকে এক ধরনের সামাজিক কোণঠাসা করার চেষ্টা করা হয়, আমরা দেখি এখানে বামপন্থী পলিটিক্স, প্রগতিশীল পলিটিক্সে এক ধরনের ট্যাগায়িত করা হয় যে বামপন্থীরা গাঁজা খায়, বামপন্থীরা ধর্ম মানে না, মানে এই ধরনের। কিন্তু উনি যেভাবে একেবারে হচ্ছে যে বামপন্থী রাজনীতি করছে, গাঁজা খাইছে, আমি শিওর মানে এই ধরনের ট্রাম্প হয়তো তারা একই ব্যাচের ছিল, তিনিও সঙ্গে তার ইউনিভার্সিটির সেশন হয়েছে আপনার 12-13। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র, ঠিক আছে, এক ব্যাচ হয়তো জুনিয়র আপনার, তার সাথে আমার কখনো সম্পর্ক ছিল না। সেই জায়গা থেকে এই ধরনের মানে উনি কিন্তু দুইটা যে বক্তব্য দিয়েছিল খুবই আপত্তিকর, মানে আপত্তিকর বলতে আপনি প্রতিবাদ জানিয়ে রাখলেন, আমি শুনলাম প্রতিবাদ না, এটা আপনি একই সাথে একজন রাজনৈতিক প্রতিপক্ষে মানে এমন বলছে যে অমুক কিছু করে, আবার সেটাকে অন্য একটা মানে এমন ভাবে বলা হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় বামপন্থী করছে, যার কারণে সে মানে এই জায়গাটা হচ্ছে যে আসলে খুবই আমি আবার আপত্তিকর, এবং এই হামলার জাস্টিফিকেশন করাটা এটা কোনোভাবে আসলে যায় না। আচ্ছা আমি একটু আমি একটু 1 মিনিট বলি, 1 মিনিট বলতে পারবেন না, 30 সেকেন্ডে যদি আপনি ক্রস করতে চান করতে পারেন। প্রথমত এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন
হাসনাত বলেন, সার্জিস বলেন, তারা যে এলাকায় যাচ্ছে ওই এলাকার এমপিকে টার্গেট করছে। ঠিক আজকেও যেখানে গিয়েছে সেই এলাকার এমপিকে গালিগালাজ করেছে। এরপরে আপনার সম্ভবত কিশোরগঞ্জে গিয়েছিল, সে এলাকার এমপিকে গালিগালাজ করলো। মানে আপনি সমালোচনা করতেছেন নাকি গালিগালাজ করতেছেন? আমি আগেই স্পষ্ট করি যে ওই এলাকার যারা ভোটার, তাই না, যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন বলেছেন আপনি সেটা একবার, তো এই নির্বাচিত জনপ্রতিনিধিকে যদি আপনি গালিগালাজ করেন ওইখান থেকে ফেরাই তো আপনার জন্য কষ্ট। দেখেন এর আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি করেছিলেন সেটা ইন্টারিমের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসিরউদ্দিন পাটোয়ারি গালিগালাজ করছিল। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে প্রটোকল দিয়ে তাকে ঢাকায় পাঠিয়েছিল। এটা তো হয় না। রাজনৈতিক সমালোচনাকে আপনি কেন গালিগালাজ সমালোচনা? নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করতেছে। আমরা দুজনকে থামতে হবে, আপনাদের দুজনকে থামতে হবে। আমি না, পাটোয়ারি যে মার খাওয়ার প্রেক্ষাপট তৈরি করতেছে এটা আপনারা করেছেন, আপনারা তার জীবনটা ঝুঁকির মধ্যে রেখেছেন। এই যে সাভারে যে ঘটনা ঘটলো, এই ঘটনা যে নিজেরা ঘটাননি তার নিশ্চয়তা কি? আপনাদের কাছে তো রাষ্ট্র ক্ষমতা আছে, ডিজিএফআই আপনাদের আন্ডারে আছে। এই যে আপনাদের অফিসের সামনে আপনাদের দল যে সময় ক্ষমতায় ছিল, সেই সময় একের পর এক ককটেল ফুটেছে, কারা ফুটিয়েছিল? ধরতে পারেন না কেন? ধরছে তো। আমি আপনার 30 সেকেন্ড শেষ। আদিব আপনার কাছে, আব্দুল্লাহ কাফি রতন, আপনার কাছ থেকে আমি শুনতে চাই, আমরা আজকে শিরোনামটা রেখেছি জুলাইয়ের ঐক্য তখন বনাম এখন। আপনি তো মোটামুটি দেখলেন প্রথম রাউন্ডটাতে। তো এই 2 বছরের মধ্যে এই বিভেদের মূল কারণ হিসেবে আমরা কিছু বলার চেষ্টা করছি। ক্ষমতার মধ্যে এক ধরনের পরিবর্তন হয়েছে এবং একটা রেজিম, এখানেও তো একটা রেজিম চেঞ্জ হয়েছে। কারণ তখন জুলাইয়ের আগে 2 দলই আসলে এক অর্থে রাষ্ট্র ক্ষমতায় ছিল না, সো তারা কম্পিট করেছে। এখন মূল কারণ কি ক্ষমতা, নাকি এর পিছনে অন্য কিছু আছে জুলাইয়ের ঐক্যের মধ্যে এখন যে আমরা যে বিভেদ দেখতে পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। জুলাই ঐক্যের যে বিষয়টা, সেটা তো হচ্ছে ওনারা যেই ঐক্যর কথা বলছেন, ওনারা সবাই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, ছাত্র ছিলেন। আমরা তো বিশ্ববিদ্যালয়ে ছিলাম না, আমরা রাজনৈতিক অঙ্গনে ছিলাম। আমরা যেভাবে জুলাইকে দেখি, ওনারা হয়তো সেভাবে জুলাইকে দেখেন না, এবং ওনারা পরস্পরের সাথে সম্পৃক্ত ছিলেন। হয়তো 5ই আগস্টের পরে বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দলে চলে গেছেন, নিশ্চয়ই সেটার তাদের যার যার সুবিধা অনুযায়ী, সেই সুবিধা অনুযায়ী তারা রাজনৈতিক দলে গেছেন। রাশেদ তো নির্বাচনের মধ্য দিয়ে, না না, মানে আমি বলতাম যে নির্বাচনের মধ্য দিয়ে হয়তো বিএনপিতে গেছে। এখন যেই রাজনীতি তাদের, সেটা একটা দক্ষিণপন্থী রাজনীতি। এবং আমি একটু প্রতিবাদ জানিয়ে রাখতে চাই, রাশেদ যেভাবে বামপন্থীদের বিরুদ্ধে বলছে, নাসিরউদ্দিন মানে বামপন্থী হতে গেলে গাঁজা খাইতে হয়, সেটা আপনি বলছেন। এটা খুবই খুবই অফেন্সিভ ইস্যু। কারণ আমার জীবনে আমি কোনোদিন গাঁজা খাইনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাডেট কলেজে পড়েছি, ছাত্র ইউনিয়ন করেছি, বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়েছি, কোনোদিন আমরা গাঁজা খাইনি, আমাদের প্রয়োজন পড়ে না এই বামপন্থী হওয়ার গাঁজা। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যে হিস্ট্রি আমি জানি, সে তো অল অ্যালং সে জামাত শিবির ছিল, এবং সে আশ্রয় নিয়েছে, গুপ্ত হয়েছে। এবং এদের অনেকেই, সার্জিস থেকে শুরু করে কি বলে ওই আপনার হাসনা থেকে শুরু, সবাই গুপ্ত ছিল। এরা এভরিবডি ইজ গুপ্ত। তারা ছাত্রলীগের মানে আশ্রয় প্রশ্রয় ছিল। ইভেন কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপিজিএস, তারা ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় ছিল। ফলে গণ অভ্যুত্থানের বিষয়টাকে আরো একটু ওয়াইডার পার্সপেক্টিভে দেখতে হবে, বিশ্ববিদ্যালয়ের বাইরে এনে দেখতে হবে জিনিসটা। যদিও এটা কোটা ছাত্রদের কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছে, কিন্তু কোটা আন্দোলন দেখেন আপনি 19 জুলাইয়ের পরে ছাত্ররা কোথায় ছিল? এই আন্দোলন ছাত্রদের কোনো ভূমিকাই ছিল না। 19 জুলাই যখন কারফিউ দিল, তখন এটা জনগণ এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে আসে, স্বতঃস্ফূর্ত জনগণ। আপনি ঢাকা শহরে 26 জন রিক্সা শ্রমিক জীবন দিছে, কয়জন ছাত্র জীবন দিছে বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্র জীবন দিছে বলেন? একজনও না। সুতরাং এইটাকে কেউ যদি দাবি করে এই আন্দোলন আমাদের আন্দোলন, এইটা অতিরিক্ত দাবি করা হবে। এইটাতে বাংলাদেশের একবার শ্রেণী বিভাজন যদি দেখেন, যারা শহীদ হয়েছে, যারা 25,000 ছেলে মেয়ে যারা আহত হয়েছে, তাদের যদি শ্রেণী বিভাজন দেখেন, একবারে লোয়ার মিডল ক্লাস থেকে একবার লোয়ার ক্লাসের ছেলে মেয়ে, যেমন ধরেন প্রাইভেট ইউনিভার্সিটির অনেক, আমি বলছি সেটা সংখ্যাটা দেখেন কত। আবু উত্তরা ইউনিভার্সিটিতে 5 জন শহীদ হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে টোটাল 28 জন, হ্যাঁ, মানে ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, সেগুলো তো ডিফারেন্ট, একবারে আমাদের কল্পনার মধ্যেই ছিল না। কিন্তু এটার কি ছিল? এটার লক্ষ্য ছিল যে একটা নতুন বন্দোবস্ত তৈরি করবে, একটা নতুন ব্যবস্থা তৈরি হবে।
সেই ব্যবস্থা কি আজকে এই যে আলোচনাটা হলো সেটা কি নতুন ব্যবস্থার প্রমাণ দেয় কিনা? সেই পুরনো ব্যবস্থাই তো, সেই আওয়ামী লীগ সেই বিএনপি, সেই আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, মানে বিএনপি মিছিল নিয়ে যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মিছিল নিয়ে গেলে আঘাত করা হতো, আক্রমণ করা হতো, বিএনপি ক্ষমতায় যখন ছিল আওয়ামী লীগ মিছিল নিয়ে গেলে তাকে আক্রমণ করা হতো। আমরা দেখছি খালেদা জিয়া লং মার্চ করতে গেছে নারায়ণগঞ্জে কিভাবে তাকে হলো মানে আক্রমণ করে তাকে হলো কনফাইন করে রাখা হয়েছে, সেগুলি তো আমরা দেখেছি। সেই বন্দোবস্ত থেকে উত্তরণের জন্যই তো এই আত্মদান, এই জুলাই গণঅভ্যুত্থান, সেটা তো হয়নি। সেটার কারণ হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সময় ক্ষমতায় ছিলেন তারা মব সন্ত্রাসকে এমনভাবে মানে প্রশ্রয় দিয়েছেন, এখন সেইটা তাদের উপর গিয়ে পড়তেছে। তারা যে মব সন্ত্রাস করেছেন, তারা যেভাবে, দেখেন এখানে দুইজন আলোচনা করলো, কিন্তু গতকালকের ঘটনাটা দেখেন, ঢাকা মানে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ভিপি বেলচা হাতে শিক্ষক মানে কি বলে লাইব্রেরির ভিতর ঢুকে মানে মানুষকে মারছে, জিএস, সেটা কখনোই হলো মানে সেটা কোনো প্রতিবাদ করেছে, সেটা কোনো ইতিহাস নাই। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলো নির্বাচিত প্রতিনিধি ছিলাম, বঙ্গবন্ধু হলে জিএস ছিলাম আমি, এবং কোন সময় যেটা অনেক বছর পরে আপনার 89 সালে যখন ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়লাভ করেছিলাম। আমরা তো এটা কখনো দেখিনি। আমাদের মধ্যে সংঘাত সংঘর্ষ ছিল, কিন্তু লাইব্রেরির ভিতর ঢুকে মানে এই যে পুরো মানে এরশাদ বিরোধী আন্দোলনে রাউন্ডের পর রাউন্ড গুলি, হাজার হাজার রাউন্ড গুলি হয়েছে, জসিমদা হল বনাম সূর্য সেন হল, বিএনপির 2 গ্রুপ পড়ছে, কিন্তু লাইব্রেরির ভিতর ঢুকে মারামারি করা এবং মানে প্রকাশ্যে একজন এটা কি আপনার ওই সময়ের মব সন্ত্রাসের যেই মানে আশকালা, সেইটারই নমুনা হচ্ছে আপনার এটা। আমি বলতে চাই যে আমরা তো মানে 2 বছর পূর্তি করতে যাচ্ছি, কারণ যেই ব্যবস্থা পরিবর্তন করার জন্য এই কাজটা করা হচ্ছে, এবং যারা আমি মনে করি যে এনসিপি কে আরো ম্যাচিউরড রাজনীতি করা হচ্ছে, 6 জন এমপি তাদের এখনো যদি তারা মনে করেন যে ছাত্র সংগঠনের মতো আচরণ করেন, তাহলে কিন্তু হবে না। এই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এবং আরো যদি আমি পরে সুযোগ পাই, এই যে পার্লামেন্টটা হচ্ছে, এই পার্লামেন্টটা কিন্তু একেবারে একটা মানে একই ধরনের মানে লাইনের লোকজন দিয়ে এই পার্লামেন্টটা হচ্ছে। আসলে পার্লামেন্টে দেশের মানুষের যেই মানে মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলি কিন্তু আলোচনা হচ্ছে না। এবং এখন দেখুন যে এই পার্লামেন্টে এমন অনেক কিছু আলোচনা হচ্ছে যেইগুলি শুনতে খারাপ লাগে। মুতা বিবাহ নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, এটা কি আপনি কল্পনা করেছেন কখনো? সেটাও কিন্তু হচ্ছে মুতা বিবাহ নিয়ে। রতন ভাই, আমি আবারও আপনার কাছে আবারও রাশেদ খান আপনার কাছ থেকে শুনতে চাই, সেটা হচ্ছে আপনি প্রথম রাউন্ডে যেটি বলেছেন, আপনি কি সেখানে কোনো কারেকশন দিতে চান? না, আমি কারেকশন আসলে তখনই দিয়েছিলাম। আমি বলেছিলাম যে দেখেন, আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ওই সময় তো আসলে ছাত্র শিবিরকে আমরা দেখি নাই। তবে এখন আবার দেখতেছি যে ওই সময় যারা কেউ কেউ বাম রাজনীতি করত, তারা আবার পরবর্তীতে শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। আবার যারা আসলে ছাত্রলীগের পদেও ছিল, তারা আবার আপনার পরবর্তীতে কেউ কেউ ডাকসুর জিএস হয়েছে। এ ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, যাই হোক, আমরা ওই সময় দেখেছি যে মানে কেউ কেউ, যেটা আমার কাছে মনে হয় যে ওই সময় সে আসলে তার যে শিবিরের রাজনীতি, যেটা ভাই বলেন গুপ্ত রাজনীতি, সেটিকে আসলে হাইড করার জন্য মূলত এইভাবে গাঁজা সেবন করতো, দ্রব্য খাইতো। আমি বলেছি যে, আমি বলছি না যে তারা আসলে, আমি বলেছি যারা বাম রাজনীতি করছে আমি তাদেরকে আঘাত, তাদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতন যারা, তারা হ্যাঁ অবশ্যই আমি তাদেরকে, আমি তো কারেকশন ওই সময় দিয়েছি। এই জুলাই পদযাত্রার যে কর্মসূচি, সেখান থেকে বিএনপির বিরুদ্ধে আপনি গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছেন, আপনি বিএনপিকে ফ্যাসিস্ট বলতেছেন, স্বৈরাচার বলতেছেন, বিএনপির নেতৃবৃন্দকে গালিগালাজ করতেছেন। আপনি আওয়ামী লীগের বিচার চাচ্ছেন না তো? কোথায় চাইছেন আওয়ামী লীগের বিচার? তার মানে কি? তার মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখন জামাত এবং এনসিপি তারা এখন আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলছে ওই দিল্লিতে স্বৈররানী, তার যে ভাষা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ফেসবুকের যে লেখা, ফেসবুকের যে পেজ, তাদের যে ভাষা বিবৃতি বিএনপির বিরুদ্ধে, ঠিক জামাত এবং এনসিপির একই ভাষা। তার মানে কি? তার মানে এখন জামাত, এনসিপি আর আওয়ামী লীগ অনেকটা একই আদর্শ লালন করছে, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। এখন আপনি যখন বিএনপির বিরুদ্ধে একের পর এক বলবেন আর আওয়ামী লীগকে অন করবেন, শেষ করে এই কথাটা কিভাবে অন করছে? জামাতের নেতারা এর আগে বলেছে, চাপাই নবাবগঞ্জের জামাতের নেতা, নিশ্চয়ই আপনারও খেয়াল আছে, যারা আপনারা আওয়ামী লীগ যারা করেছেন এখন যদি জামাত করেন পুরো দায় দায়িত্ব আমার।
এরপরে এই যে ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আসনের জামাতের এমপি, সে কি বলল যে আওয়ামী লীগ তো আমাদের ভোট দিয়েছে, আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এতগুলো আসন পাই? আমাকে আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেছে না। জামাতের আমির ঠিক গণঅভ্যুত্থানের পর পর আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। আচ্ছা, নাহিদ ইসলাম, জামাতের এরকম অসংখ্য উদাহরণ আছে যারা আসলে আওয়ামী লীগকে পরাজয় দিয়েছে। আপনি জামাতের অংশ শেষ না, জামাতের আর একটা অংশ আছে যে ভাই 1 মিনিট শেষ। যে সময় ভোটের আগে আওয়ামী লীগের নেতাদেরকে একবার কিন্তু অভিযানের ব্যাপারে কিন্তু নির্দেশনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। আওয়ামী লীগের নেতাদেরকে যখন পুলিশ ধরতে যাচ্ছে, যার নামে মামলা, জামাতের নেতৃবৃন্দ ফোন দিয়ে বলে দেয় পুলিশ যাচ্ছে, কারণ থানায় তাদের সোর্স আছে, পুলিশ যাচ্ছে পালাও। আমি আমার এলাকার জামাতের একজন নেতা, ওই সময় তো অভ্যুত্থানের পর অনেকের সহিত যোগাযোগ কথাবার্তা হয়েছে, যেহেতু অভ্যুত্থানে সবার ভূমিকা ছিল, তো আমি কথা বলছি, তারা বলছে যে এইবার আওয়ামী লীগ আমাদেরকে ভোট দেবে, তাও জামাতের একদম খুব গুরুত্বপূর্ণ নেতা। তো দেখেন, তারা আওয়ামী লীগের ভোটকে টার্গেট করেছিল বিএনপির বিরুদ্ধে বলে এবং আওয়ামী লীগের পক্ষে বলে। এখন এই জুলাই পদযাত্রার সময় দেখবেন যে আওয়ামী লীগের ভোটকে টার্গেট করা হচ্ছে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে না, আওয়ামী লীগের বিচার চাচ্ছে না, এখন বিএনপির বিচার চাই। আর নাহিদ ইসলামের কথা যেটি বললাম, দেখেন নাহিদ ইসলাম তার জীবনের সবথেকে বড় ভুল যেটি করেছে সেটি হলো, সে প্রেস ব্রিফিং করে বলেছিল ছাত্রলীগের যারা আছেন, যারা কোনো অন্যায় অপরাধ করেন নাই, তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারেন। তারা এবার বলছে যে বিচারের আগে আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো রাজনীতি করতে পারবে না। এর মধ্য দিয়ে সারা বাংলাদেশে জামাত এবং এনসিপি মিলে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। গাইবান্ধার একটা প্রোগ্রামে চেয়ারম্যান প্রার্থী তার বক্তব্য শেষ করেছে জয় বাংলা স্লোগান দিয়ে। গত কয়েকদিন আগে আর একটা বক্তব্য শেষ করেছে আরেকজন চেয়ারম্যান প্রার্থী এনসিপির নেতা জয় বাংলা স্লোগান দিয়ে। তার মানে কি, গণঅভ্যুত্থানের শক্তি, অন্যতম শক্তি, তারা এখন আওয়ামী লীগের প্রোটেকশন দিচ্ছে। এমনকি জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য আলমের প্রোগ্রামে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সেটা আপনার চোখে পড়ে? জাতীয় পার্টির একজন সম্ভবত এমপি ছিল কয়েকবার, তার বাসায় এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়েছে না, এরপরে আওয়ামী লীগের এক মেয়রের বাসায় গিয়েছে না, আজকে প্রোটেকশন কারা দিচ্ছে? সর্বশেষ কথা হলো যে এই জুলাইয়ের সময়, মানে এই জুলাইয়ের স্মৃতিচারণ হচ্ছে না, এই সময়ে গণঅভ্যুত্থানের পক্ষে কারা ছিল আর বিপক্ষে কারা ছিল, সমন্বয়কদের মধ্যে দুইটা অংশ ছিল। সেটা নাহিদ ইসলাম এবং আসিফের নেতৃত্বে একটা গ্রুপ, তারা আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পতন চাচ্ছিল। তাদেরকে আমি শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি এবং আজীবন তাদেরকে স্মরণ করবো। কিন্তু আরেকটা গ্রুপ হলো হাসনাত এবং সার্জিস, তারা শেখ হাসিনা রক্ষার আন্দোলন করছিল। ওই যে ডিবি হেফাজতে যে সময় 6 জন না, যে সময় নাহিদ এবং আসিফকে নির্যাতন করছিল, সে সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, পুকুর পাড়ে ঘুরছিল, পাখি দেখছিল। এগুলো আপনি দেখলেন কোথায়? না, এগুলো শুনছি, আপনি আসিফকে জিজ্ঞেস করেন। আমি জানি তো, যারা ওই 6 জনের মধ্যে মোটামুটি একজন বাদে দুইজন বাদে আমার সবার সাথে কথা হয়েছে। ওকে, এই জায়গায় থামে। 6 জনের মধ্যে 2 জন বাদে আমি 4 জনের সাথে কথা বলছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটা ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে এই ঘটনাগুলো আমি পেয়েছি। এমনকি তার ইতিহাস আর গণঅভ্যুত্থান ইতিহাস হবে না, তারেক রহমানের ইতিহাস হবে। জি, আদিব, এখন আগে লিখে ফেললে আপনি তো জানতেন বিএনপি ভূমিকা আছে, আপনি জানতেন না? আপনি আগে লিখে ফেললে সেটা একটা ভালো হইতো। আগেই তো লিখে ফেলেছি আমি তো জানি, আমি মিথ্যা বললাম না, অনেকগুলো বিষয় এখানে এসেছে। শুনেন, এই যে সার্জিসকে বহিষ্কার করেছিল নাহিদ ইসলাম, বহিষ্কার করেছিল, তো এটা বাস্তবতা। এগুলো তো কেন বলেন না আপনারা? এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি যে ক্রিটিকগুলো করছেন এগুলো খুবই স্যালো ক্রিটিক। এখানে একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, তিনি রাজনীতিকে তার আগামী দিনের রাজনীতি গণতান্ত্রিক করার জন্য, জবাবদিহিমূলক করার জন্য কিভাবে আরো জনপ্রিয় হবে সেই সময় না দিয়ে যদি তার দায়িত্ব থাকে, এনসিপি জামাতের মানে খুঁজে খুঁজে যেটা সমালোচনা না সেইটা খোঁজা, তাহলে রাজনৈতিক সচিব হিসেবে আমাদের একটা নতুন এক ধরনের তরুণদের কাছে এক ধরনের অন্য ধরনের বার্তা যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দেখেন, বিএনপির বিষয়ে কখনোই স্পষ্ট আমাদের এখন পর্যন্ত কোনো নেতৃত্ব থেকে বলে নাই যে তারেক রহমান এই মুহূর্তে ফ্যাসিবাদ। আমরা আওয়ামী লীগের সময়কে এখন পর্যন্ত বিএনপির সাথে ওইভাবে প্যারালালি করি না। একটা পলিটিক্সের একটা ন্যূনতম একটা মানদণ্ড, বিরোধিতা করতে হয় দেখে কিছু করি। সেই বিরোধিতা কোন জায়গায় করি? আমি তারেক রহমানের 5 মাসে সরকারে প্রচন্ড রকম দলীয়করণ করছে, আমি সেই দলীয়করণের বিরোধিতা করব। আমি তাদের যারা নির্বাচনে হারছে তাদেরকে বিভিন্ন 13টা সিটি কর্পোরেশনে বসা, গত পরশু 12টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিভিন্ন স্পেশালাইজড প্রতিষ্ঠানে তার দলীয় পদধারীদেরকে বসাইছেন, যারা 17 বছর রাজপথে আগমন করছেন, ত্যাগ করছেন, সেটা এক বিষয়। কিন্তু আপনি যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তার স্পেসিফিক যদি অভিজ্ঞতা না থাকে, সেই লোককে
ধরেন করছে যুব দল, তারাই আপনি পাট মন্ত্রণালয় মানে একটা কমিশনের আপনি হচ্ছে কর্পোরেশনের দায়িত্ব দিলেন, তাহলে ওই প্রতিষ্ঠান তো আসলে দাঁড়াতে পারবে কিনা না সেটা আমি অ্যাঙ্কর হিসেবে আমি একটু আদিব অ্যাঙ্কর হিসেবে আমি জাস্ট একটা পাল্টা যুক্তি দেই। আজ এইবারের সংসদে যারা গেছে তার মধ্যে 208 জন তো জীবনে কখনো সংসদই হয় নাই, তারা আইন প্রণেতা কিন্তু হবে। মানে যেখানে সংসদের মতো জায়গায় পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা ওনাদেরকে পাঠাচ্ছি, সুতরাং এই ধরনের আইনে কিন্তু কোনো একটা বিষয় হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং আপনি পাঠাচ্ছেন সেখানে জনগণ তাকে নির্বাচিত করে পাঠাচ্ছে, আর এবং এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তাকে পুনরায় নির্বাচিত করে পাঠাচ্ছে। এখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তার দলীয় নেতাকর্মীদেরকে রিওয়ার্ডেড করতেছে, মানে না এখানে রিওয়ার্ডেড করার বিষয় হচ্ছে যেটা ধরুন যোগ্যতম ব্যক্তিকে দিচ্ছে কিনা সেটা হচ্ছে বিবেচনা। দলীয় যে পোস্ট যেটার সাথে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট পলিটিক্যাল সেটার একটা বিষয়, কিন্তু আপনি যদি বিশেষায়িত প্রতিষ্ঠানে আপনি যদি একেবারেই দলীয় লোক দেন যার আসলে ওই বিষয়ে এক্সপার্টিস তো দূরের কথা, ধরেন তাকে ঠিক আছে দূরের কোনো যোগাযোগ নাই, দূরতম যোগাযোগ নাই, তাহলে এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এক ধরনের একেবারেই নাজুক না আমি এগ্রি করি। দুই নম্বর হচ্ছে আমরা সরকারের সমালোচনা করি কোন জায়গায়, সেটা হচ্ছে যে এই গত 5 মাসে প্রায় 603 জন খুন হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনার ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের কোন ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় না। গুরুত্বপূর্ণ আরেকটা উনি মাঝখানে একটা প্রশ্ন করেছেন, আমি বলি উনি বলেছেন যখন আপনার সংস্কার কমিশন গুলো হয় তখন কিন্তু প্রত্যেকটাতে ছাত্র প্রতিনিধি, তার তো কোনো অভিজ্ঞতা নেই। না সেখানে যেটা হয়েছে এখানে আমি আপনাকে বলি, আমাকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলছেন, যেমন ধরেন বাংলাদেশের আপনি যখন কোন সংস্কার কমিশনে যে চেয়ারম্যান হয়েছে কিংবা অধিকাংশ যারা ছিল, এই বডিটা ছিল আপনার 10 কি 9 জনের, এর ভিতর মোর দেন 6 থেকে 7 জন যাদের এজ ছিল 60 প্লাস, অলমোস্ট 50 প্লাস। এখন আমাদের দেশে যেটা সংকট যে এরা যখন শেষ হয়ে যায়, মানে যাদের লাইফ সাইকেলটা শেষ হয়, নতুন কোনো লিডারশিপ তৈরি হয় না, বরঞ্চ ওখানে শিক্ষার্থীদের দেওয়া আমি মনে করি তাকে ওই আমরা কি পেলাম জাতি কি পেলাম, সেই সংস্কারটা কই এখন? না সেই সংস্কারটা তো তাদের প্রস্তাব করছে, সেটা তো গভর্নমেন্ট বাস্তবায়ন করবে। ভাই ডিস্টার্ব করেন না প্লিজ। কোথায় ছিলেন? না আমার বক্তব্য এখানে কোথায় ছিলেন সেটা তো আপনি তো ডিস্টার্ব করতে পারেন না, আপনার তো এমনিই তো মিডিয়ার বক্তব্য দেওয়ার সুযোগ তো, কোন আরেকজন ডিস্টার্ব করেন? বলেন আদিব বলেন। তারেক রহমানের সেই জায়গা থেকে আমরা আইন শৃঙ্খলার সমালোচনা করছি স্পষ্ট আকারে, দলীয়করণ করার বিষয়ে আপনার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যে খর্ব হয়েছে অনেক জায়গায় আপনার হচ্ছে সমালোচনা করার ফলে স্থানীয় নেতাদেরকে আটক করছে। আজ গতকালকে জালকাটির এক যুবককে আটক করছে, মামলা হয়েছে, আমাদের প্রতিমন্ত্রী তার আমাদের হচ্ছে নুরুল হক নূর ভাই তার হচ্ছে সমালোচনা করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আটক করছে। এই যে ধরেন দলীয়করণ, আপনার হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা, এবং একই সাথে ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের ধারাবাহিকতা, 90-এ রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক করবে, সেটা করতে না গিয়ে আবার 12 দিনের জন্য নির্বাচন করছে খালেদা জিয়া। 2001 থেকে 6 সালের তত্ত্বাবধায়ক সরকার প্রধান শুধুমাত্র নিজেদের পছন্দের লোক রাখানোর জন্য KM হাসানের জন্য বয়স 2 বছর বাড়াইছে। ঠিক এই বছর এসে এই রাষ্ট্রপতিকে 6 মাস রাখছে এই কারণে যাতে পরবর্তী নির্বাচনের সময় তাদের মনোনীত রাষ্ট্রপতির আন্ডারে যেন নির্বাচনটা এবং সরকারটা যেন থাকে। ফলে এই যে ঐতিহাসিকভাবে রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ এবং সেটাকে গর্বের সহিত বলা, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছে যে আমরা গণভোটে হ্যায়ের পক্ষে বলছি যাতে নির্বাচনটা হয়। তাহলে এই যে ধরেন আপনি যদি মনে করেন যে তাহলে মানে আপনি কি একটা অংশ তো আপনাকে গণভোটের জন্যই ভোট দিছে, ধরলাম 40% আপনার দলীয় কর্মী, তারা আপনাকে তার মানে তাকে আপনি ডিরেক্ট প্রতারিত করছেন এবং সেটা গর্বের সহিত আপনি বলছেন। আপনার জামাতের সাথে এনসিপির সাথে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, কিন্তু সেটা আপনি জনগণকে বোকা বানিয়ে একেবারে হচ্ছে তাদেরকে হচ্ছে রাজনৈতিকভাবে ইয়া করাটা, সেটা একটা কাফি ভাইয়ের সাথে একটু জাস্ট আমি একটু ক্রিটিক করতে চাই। আমরা সিপিবির কাছ থেকে রাজনৈতিকভাবে আজকের এই হামলায় তার যদি কিন্তু সারা এটার একটা নিন্দা জানানো দরকার ছিল, মানে এটা আমি এক্সপেক্ট করি, আমি ভিকটিম বা আমাদের পার্টির নট অনলি শুধু সেটা না, এখানের ওভারঅল যে পুরনো যে রাজনৈতিক সন্ত্রাসের দলীয় সন্ত্রাস, ভাই বলছেন যে হ্যাঁ মব সন্ত্রাসের এখানে ইয়ার সময় হয়েছে কি জানো, ইন্টারিমের সময় হয়েছে, এই সরকারের সময় মব সন্ত্রাস হয় না, বাজারে হামলা হয়েছে। তাহলে এখানে তো বিএনপি সরকারকে আমরা সবসময় এটা ক্রিটিক করছে কি যে অন্তর্বর্তী সরকারের কোনো গার্ডস নাই, তৃণমূলে তাদের কোনো সামাজিক স্ট্রাকচার নাই, শুধু
আইন শৃঙ্খলা দ্বারা এটা দমন করা যাবে না, নির্বাচিত সরকার আসলে এগুলো সব ঠিক একদিনে হয়ে ঠিক যাবে। হয়ে যাবে। সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে মব আজকে থেকে বন্ধ, জাদুঘরে পাঠিয়ে দিলাম। তারপরের দিনে আমরা দেখলাম যে আপনার কুষ্টিয়ায় যে মানে একজন পীরকে হামলা করছে, এবং সবচেয়ে যেটা বিষয়, সে হামলার যে 12 জন তদন্ত আছে, 11 জন ছাত্র দলের পোস্টেড ছিল, আরেকজন জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। এই যে এই কিটিকটা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিছুদিন আগে করছি, যে রংপুরের এক উপজেলার বিএনপির সভাপতির একটা রেকর্ড ভাইরাল হয়েছে, যে ঢাকা থেকে নেতা আসবে, অল্প বয়সের মেয়েদেরকে ইয়া করা। একই সাথে আমরা দেখেছি জামাতের এক এমপি, তিনি এই যে ক্ষমতার এটারে কি বলে মানে অপব্যবহার করে মানে তাদেরকে চাকরি প্রলোভন দেওয়া বা একটা করা, একাধিক ভিডিও আসে, এবং তাকে জামাত সামগ্রিক দল থেকে বহিষ্কার করছে। কারণ তিনি নিজে যদি পদত্যাগ না করেন হয়তো সংসদ সদস্যের এর একটা জটিলতা আছে। আমরা আরো 3 মাস আগে বলছি যে বাংলাদেশের পলিটিক্যাল এক্সপ্লয়টেশন, নারীকে ক্ষমতা ব্যবহার করে নারীদেরকে, আওয়ামী লীগের সময় আমরা দেখছি ইডেন কলেজের ছাত্রীরা স্পষ্ট অভিযোগ করছে তাদেরকে জোর করে রাজনৈতিক নেতাদের বাসায় পাঠানো হইতো। বিএনপির স্পষ্ট বক্তব্য, বিএনপি দলীয় কোন এই বিষয়ে কোন স্পষ্ট বক্তব্য দেয় নাই, যে রংপুরে যেই নেতা এই বক্তব্য দিচ্ছে তার মানে এটা তো একটা কালচার হিসাবে ওখানে এস্টাবলিশ। আমরা দাবি করছিলাম